আন্তর্জাতিক গুম বিরোধী সনদে সই করেছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের সভায় গুমের ঘটনা তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বিএনপির দাবি। দ্রুততম সময়ের মধ্যে সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করবে আশা। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থার অভিযোগ, আছে 32 সিনিয়র সাংবাদিকের নাম। বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি 4 দিনের রিমান্ডে। দুদকের মামলায় খালাস মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস। বন্যায় এ পর্যন্ত 52 জনের মৃত্যু। দুর্গতদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রম অব্যাহত। এবং জলবায়ুর বিরূপ প্রভাব হচ্ছে ভূমি দূষণ। বিশ্বের 320 কোটি মানুষের জীবন জীবিকায় পড়ছে ক্ষতিকর প্রভাব। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। স্পেনে লা টমাটিনা উৎসবের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন বিএনপি। দলটি আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকে যাবে সরকার। চকর মালিথার রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল। সোয়া 1 ঘণ্টার বেশি সময়ের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। 1 ঘণ্টা আলোচনা হয়েছে, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিএনপি নির্বাচনের কোনো রূপরেখা দিয়েছে কিনা সাংবাদিকরা জানতে চান। আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা এবং নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মত বিনিময় করেন। এই সরকারের নেয়া পদক্ষেপের ব্যাপারে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানায় বিএনপি। পাশাপাশি নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরু করার ঘোষণা দেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হলো বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই সনদে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তার বিধানও বাতিল করা হয়েছে। থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানান বন, পরিবেশ এবং পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিগত সরকারের শাসনামলে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যা, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়া গুম খুনের ঘটনা আলোচনায় এসেছে বারবার। আন্তর্জাতিক সংস্থাগুলো এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে আসছিল।
উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করে একে ঐতিহাসিক উপলক্ষ বলে উল্লেখ করেন। আন্তর্জাতিক গুম বিরোধী দিবসের একদিন আগে এই সনদে যুক্ত হল বাংলাদেশ, যেখানে রয়েছে বিশ্বের ৭৫টি দেশ। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। যারা গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন, সেই মেসেজটা গেল। দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই বিরুদ্ধ মতকে দমন করার জন্য গুম করে ফেলা, এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না। দ্রব্যমূল্য সহনীয় রাখা, বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি সামলে নিতে করণীয় নিয়েও আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে কালো টাকা সাদা করার রীতি বন্ধ করার। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। বৈঠকে জাতির পিতার পরিবারসহ সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশ ২০২৪-এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না। অনূর্ধ্ব ২০ সাফ ফুটবল টুর্নামেন্ট ও ক্রিকেটে চমৎকার নৈপুণ্যের জন্য খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ ৫২ জনের বিরুদ্ধে তদন্ত সংস্থার অভিযোগ দাখিল করা হয়েছে। এতে ৩২ জন সিনিয়র সাংবাদিকের নামও রয়েছে। তাদের বিরুদ্ধে গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আইনজীবীরা বলছেন, কেউ অপরাধের সাথে সম্পৃক্ত ছিল কিনা তা প্রমাণ হবে তদন্তে। মাজারুল হক মান্নার রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিনে শ্যামলী রিং রোডে বিজয় মিছিল শেষে ফেরার সময় গুলিতে নিহত হন নাসিব হাসান রিয়াদ। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেন নিহতের বাবা গোলাম রাজ্জাক। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটার দাবি না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ে দাঁড় করাবে যে আমার বাবা, আমার দুনিয়াতে আমার বিচার, দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি। তাই আজকে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি, ছেলে বিচার, হত্যার বিচার চেয়ে। অভিযুক্ত হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, পুলিশ, সাংবাদিকের নাম আছে। তাদের বিরুদ্ধে কিভাবে তদন্ত হবে তা জানান আইনজীবী। মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা যে চলছিল তখন সারা দেশে, সেটার সাথে একাত্মতা ঘোষণা করেন এবং সেটি চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীকে উৎসাহ প্রদান করেন। নঈমুল ইসলাম খান, ইকবাল সোভান চৌধুরী, ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আনিসুল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, হাসানুল হক ইনু। এটা একটা তদন্তের আবেদন। পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি অব দি ক্রাইম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এটার ব্যাপারে তদন্ত করবেন এবং ওই অনুষ্ঠানে কারা ছিলেন, কারা ছিলেন না, কারা কারা উস্কানি দিয়েছেন, কারা দেননি, সে ব্যাপারে তদন্ত করে ওনারা এখানে আরও সাংবাদিক বা আসামি যুক্ত করতে পারেন, অথবা এখানে যারা আসামি আছেন তাদেরকে অব্যাহতি দিতে পারেন। তদন্ত সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত ৮টি অভিযোগ দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল গঠনের পর আসামিদের গ্রেপ্তারের পরোয়ানা জারির আবেদন করা হবে। মাজারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। অর্থ পাচারের অভিযোগে করা মামলার কার্যক্রম বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের ৭ কর্মকর্তার লিভ টু আপিলের শুনানি সোমবার। একই সাথে মামলা বাতিল করে নিম্ন আদালতের দেয়া আদেশ দাখিল করতে বলেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চে শুনানি হয়। সে সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আপিল বিভাগকে বলেন,
প্রধান উপদেষ্টা হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে ডক্টর ইউনূসের মামলা তুলে নেওয়া হয়েছে, এটা কেউ বলুক তা তিনি চান না। আইনসম্মতভাবেই ওই মামলার নিষ্পত্তি চান তিনি। অর্থ পাচারের মামলায় গত 12 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত 4। এক পর্যায়ে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টের আবেদন করেন ডক্টর ইউনূস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ 7 কর্মকর্তা। এই আবেদন গত 24 জুলাই খারিজ করে দেন হাইকোর্ট। আর এর বিরুদ্ধে করা লিভ টু আপিল বিচারাধীন থাকায় অবস্থার নিম্ন আদালতের রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আবেদনও বাতিল করা হয়। গত 15 বছরে দুর্নীতি লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি, বর্তমান অবস্থা, ভবিষ্যতের করণীয় নিয়ে পথ নির্দেশ করবে জাতীয় অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি বিদেশি বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের তথ্য উপাত্ত মূল্যায়নের মাধ্যমে অর্থনীতির চ্যালেঞ্জ চিহ্নিত করে শ্বেতপত্র প্রণীত হবে। মাসুর শাকিলের রিপোর্ট। গত 15 বছরে শেখ হাসিনা সরকারের শাসনামলে ব্যাংক, বিদ্যুৎ ও মেঘা প্রকল্পের নামে লুটপাট দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে বলে অভিযোগ করেছেন খোদ প্রধান উপদেষ্টা। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে করণীয় নিরূপণে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান উপদেষ্টার সাথে প্রথম সভা শেষ করে সংবাদ সম্মেলন করে। অর্থনীতিতে স্বচ্ছতা আনার ক্ষেত্রে একটি অনুশীলন, এটা স্বচ্ছতার অনুশীলন। এই স্বচ্ছতার অনুশীলনের ভিতর দিয়ে এই বর্তমান সরকার উপলব্ধি করবে তারা কী ধরনের উত্তরাধিকার নিয়ে অর্থনীতির পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সেহেতু এই অর্থনীতির পরিচালনার ক্ষেত্রে ওনাদের এই মুহূর্তে চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা, প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে ওনারা যদি রূপায়ণ করতে চান, তাহলে প্রথমে বোঝা দরকার কোন ভিত্তিভূমির উপরে ওনারা দাঁড়িয়ে আছেন। তাসনিম আরফা সিদ্দিকী ছাড়া 12 সদস্যের সবাই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। কমিটির প্রধান জানান, তারা কোনো ব্যক্তির দুর্নীতি বা অর্থনৈতিক সংস্কারের তালিকা দেওয়ার জন্য কাজ করছেন না। এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে, সেটা করার জন্য আমরা এখানে বিশ্লেষক, নীতি বিশ্লেষক এবং সেইভাবে বা বিষয় বিশেষজ্ঞ হিসেবে আমরা মতামত দিব এটার কোথার ভিতর। আপনার এটা পরিষ্কার থাকবেন। কমিটি 90 দিনের মধ্যে শ্বেতপত্র প্রণয়ন করবে, তবে প্রয়োজন মনে হলে ও গুরুত্ব বিবেচনায় প্রাপ্ত আংশিক তথ্য জানাতে পারে কমিটি। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ফেনীতে বন্যার পানি কমতে শুরু করেছে, চাঁদপুরেও পানি কমেছে, লক্ষ্মীপুরে বেড়েছে সাপের উপদ্রব। বন্যায় এ পর্যন্ত 52 জন মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে যাযাবর মিন্টু রিপোর্ট। চাঁদপুরে টানা ভারী বৃষ্টিতে সেচ প্রকল্প এবং নিচু এলাকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করলেও নিচু এলাকার বসতবাড়ি, বিস্তীর্ণ ফসলি জমি, মাছের খামার আর গ্রামের পাকা ও আধা পাকা সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদপুরে 64টি ইউনিয়নের 55,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উঠে গেছে, আমরা অনেক কষ্টে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না করতে অনেক কষ্ট। বাড়ি ডুবে গেছে, এখন বাড়িতে থাকতে পারি না। পাকঘরও হানি, রসিঘরও হানি, রান্না খাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নেই। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে ফেনী জেলার 6টি উপজেলা প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন 10 লাখ মানুষ। এখন পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা 17। ঘরের ধান চাল সব ওই যেমন ভিজা ভিজা মরকা সালে শুকাইয়ে রাখে, এগুলো আর খাওয়া যাবে না। গরুর ক্ষেতে সব কিছু নষ্ট হয়ে গেছে গো, এখন গরুরে খানা দিতে পারতেছি না। লক্ষ্মীপুরে বেড়েছে সাপের উপদ্রব। এ পর্যন্ত 80 জন সাপে কাটা রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বন্যা যখন থেকে শুরু হলো, এইখান থেকে এখন মতো প্রায় 80 জন রোগী ভর্তি হয়েছে, শিশু, মহিলা, পুরুষ মিলে। কারণটা কি? কারণটা হলো যে পানিতে সাপেরা ঘুরতেছে, শুকনো জায়গা খুঁজে। বন্যায় মৃত্যু হয়েছে 52 জনের। পানিবন্দী পরিবারের সংখ্যা 11 জেলায় 10,72,579টি। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 54,80,463। মৃতের সংখ্যা এই জায়গায় একটু পরিবর্তন আছে, মৃতের সংখ্যা হচ্ছে 52 জন। মৌলভীবাজারে পরিস্থিতির উন্নতি হলেও রাজনগরের 4টি ইউনিয়নের আংশিক এলাকা এখনও বন্যা কবলিত। নতুন করে প্লাবিত হয় এই অঞ্চলে মানুষের দুর্ভোগ বেড়েছে। আমরা বাড়ির সাইডের দিকে পানি, আমরা বাড়ির কোনো পানি, আমরা বিটার মধ্যে আছি, গরু বন্দি আছি, গোত্রের উদার্ত বাড়িতে পারতাম না।
বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কম। বর্তমানে রাজনগর উপজেলার শিক্ষা ব্যবস্থা কিন্তু একটু স্তীমিত হয়ে গেছে, বিশেষ করে বন্যার দখল কাটিয়ে এখনো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা খবর পেয়েছি শিক্ষার্থীরা এখনো যাচ্ছে না। সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। যাযাবর মিন্টু, চ্যানেল আই। সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো দমে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। সহায়তা করতে আসা ব্যক্তিরা বলছেন, বিশ্বস্ততা অর্জন করায় শিক্ষার্থীদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন তারা। বুধবার পর্যন্ত টিএসসিতে জমা পড়েছে 7,78,76,278 টাকা। নাজিব বেগের রিপোর্ট। জুলাই বিপ্লবের পর এ যেন বৈষম্যহীন এক বাংলাদেশ। দুর্যোগ এক করেছে সবাইকে। এই চিত্র গেল এক সপ্তাহের। শিক্ষার্থীদের সাথে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে বন্যার্তদের জন্য কাজ করছে সব শ্রেণীর মানুষ। সহায়তায় হাত বাড়িয়েছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা। I think the things they do to help people is meaningful and it's powerful. I think we need more and more people to do these things. বুঝতে পেরেছি যে এইখানে দিলে প্রপার জায়গা ছাত্ররা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমাদের সন্তানরা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এই জন্য আমরা এখানে এসেছি এবং তাদেরকে আমাদের সাধ্যমতো এখানে আমরা অনুদান দিয়েছি। সহায়তা কার্যক্রমে অংশ নিতে এসেছে স্কুল শিক্ষার্থীরাও। স্কুলে পরামর্শ করে আমরা চেষ্টা করলাম যে তাদের কিছু অন্তত সাহায্য করার জন্য। তো আমরা আজ অনেক দিন যাবত এ বিষয়ে কষ্ট করছি, তো আজকে আমরা খুশি যে আমরা আমাদের পক্ষ থেকে কিছু অন্তত সাহায্য করতে পারছি। আমরা স্কুল থেকে অনেক কষ্ট করার পর আমরা কিছু অর্থ দিতে পারছি, জন্য আমাদের খুব ভালো লাগতেছে। ত্রাণ সামগ্রী প্রস্তুত হলে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে দুর্গত এলাকায়। তবে অনেক এলাকায় নানা কারণে সহায়তা পৌঁছানো যাচ্ছে না। কিছু কিছু জায়গায় এতটাই দুর্গম, সেখানে হেলিকপ্টার দিয়ে যেতে হয়। ত্রাণ নেওয়ার যে ক্যাপাসিটি সেটা খুবই অল্প, মানে সীমিত। তো সেই জায়গা থেকে দেখা গিয়েছে একটা হেলিকপ্টারে সর্বোচ্চ কয়েকশো ত্রাণ যাচ্ছে, কিন্তু ওইখানে হাজার হাজার মানুষ মূলত সাফার করছে। তো তাদের কাছে ত্রাণ পৌঁছচ্ছে, কিন্তু সেটি খুবই সীমিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথ্য মতে বুধবার পর্যন্ত 7,78,76,000 অর্থ জমার বিপরীতে ব্যয় হয়েছে 71,20,684 টাকা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। চলতি অর্থবছরে 38,000 কোটি টাকার কৃষির এবং পল্লী ঋণ দেবে সরকার। লক্ষ্যমাত্রা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের অনুরোধ করেছেন, কৃষক যেন দালালদের হয়রানি থেকে মুক্তি পায়। ঋণ পাওয়ার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন সজনে, পেরিলা, মুর্তা চাষি এবং শীতলপাটির বুনন খাত। রিজভি নওয়াজের রিপোর্ট। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর সব ব্যাংকের এমডি এবং সিইওদের নিয়ে প্রথম বৈঠক। উদ্দেশ্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা। গত বছরে 35,000 কোটি জায়গায় 3,000 কোটি বাড়িয়ে এবার কৃষিখাতে ঋণ দেওয়া হবে 38,000 কোটি টাকা। ঋণের পরিমাণ এবং আওতা বৃদ্ধির পরামর্শ দেন ব্যাংকাররা। টার্গেটটা আমি মনে করি এটা অন্তত 30% বাড়ানো দরকার। তবে যদি আমাদের একটা ইম্প্যাক্ট ফেলতে হয়, তাহলে এই 20-25,000 কোটি টাকা ইজ নট ইম্প্যাক্ট। দেখা যায় যে একই ব্যক্তি ঋণ পাচ্ছে, অর্থাৎ ক্রেডিট নর্মস বাড়তেছে, একই ব্যক্তি ঋণ পাচ্ছে, সেখানে নতুন কৃষককে অনবোর্ড করার কোনো টার্গেট নাই। 2.5 লাখ টাকা পর্যন্ত আপনার সিআইপি ছাড়াই কৃষি ঋণ দেওয়া যায়। এই 2.5 লাখ আর একটু বাড়ানো যায় কিনা স্যার, যদি 5 লাখ করা যায়। কৃষিতে ভারতের চেয়ে ভালো করলেও চীন, ভিয়েতনামের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। আবার প্রক্রিয়াজাতকরণ শিল্পের অগ্রগতিও অর্থনীতির বিকাশের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কাজেই উন্নতি করার যথেষ্ট সুযোগ আছে, মন্তব্য করেন গভর্নর। সব কিছুই করা সম্ভব যদি আমাদের হাতে সম্পদ থাকে। আমাদের যে ব্যাংকিং খাতে যে বর্তমান অবস্থা, তাতে তো ডিপোজিট গ্রোথ যদি না হয় তাহলে লেন্ডিং করবেন কিভাবে? তো সমস্যাটা কিন্তু মূলে হচ্ছে যে আমাকে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করতে হবে। একটা ইনসেন্টিভ বা ডিসইনসেন্টিভ বিল্ট ইন করে দিতে হবে। দিলে পরে কিছু একটা বেনিফিট, না দিতে পারলে কিছু একটা পেনাল্টির ব্যবস্থা করলে হয়তো এটা স্ট্রিমলাইন হবে। কোনো পেনাল্টি না যদি ইফ ইট ইজ আনএনফোর্সড। একটা শিশুও বুঝে যে এই ধমকানি নয়, কাছে আমাকে আসল ধমকানি দিতে হবে। অনুষ্ঠানে জানানো হয় 4% সুদে 5,000 কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ বাড়ানো হয়েছে। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং শহীদ পরিবারকে সহায়তা ও ভাতা প্রদানের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ।
জুলাই হত্যাকাণ্ডের শিকার 25টি পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়ে একথা জানান জামায়াত নেতারা। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। ঢাকা মহানগরী উত্তরের জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত 25টি পরিবারের সদস্যের সাথে মতবিনিময় সভা। শহীদ পরিবার ও তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সভাস্থল। আমার বাচ্চাটা বাসায় নিরাপত্তা ছিল না। ও ড্রয়িং আঁকতে খুব পছন্দ করতো। ওর ইচ্ছা ছিল বড় হয়ে ও ডাক্তার হবে। ক্লাস 7 পর্যন্ত চাঁদপুরে ওর রুল 1 ছিল। ওর রুল 1 কেউ নিতে পারেনি। এইটা এসে ঢাকায় ভর্তি হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আমার বাবা না খাইলে আমি একদিন খাই না। আমার বাবার ছাড়া আমি দুপুরেও ভাত খাই না। আমার জামাই কোনো অন্যায় করে নাই, তার 3টা গুলি লাগছে। কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, কেউ বাবা, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। ওইটা আমার খাওয়াইতো, ওইটা আমার রাখতো, ওইটার দিকে ছায়া সব শেষ করছি আমি। এই ছেলেটা আমার টার্গেট ছিল যে তাকে আমি বিএসসি ইঞ্জিনিয়ার বানাবো। আমার একটা ভাই যাওয়ার জন্য আমাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। এই বাচ্চা দুটো যখন জিজ্ঞেস করবো যে আমার বাবা কি ক্ষতি করছিল, বড় হয়ে কি জবাব দেবো আমরা? আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলায়, একটা বুকের পিছনে। সে আইল্যান্ডের উপরে দাঁড়ানো ছিল, ওইখান থেকে প্রথমে 2টা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে হ্যাঁ দৌড় দিছে, মাথায় গুলি করছে। আমি যখন ক্রিসেন্ট হসপিটালে গিয়েছি তখন আমার হাজব্যান্ড আইসিইউতে ভর্তি ছিল। সন্ধ্যায় আমার হাজব্যান্ড মারা যায়। বক্তারা বলেন, শত শত ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে এই অর্জনে যেন বৃথা না যায়, আর কোনো স্বৈরাচারীর কবলে যেন না পড়ে বাংলাদেশ। মানুষ যদি আল্লাহকে ডরায়, পরকালের বিশ্বাস যদি শক্তিশালী হয়, কোনো পুলিশও লাগবে না, কাউকে লাগবে না, সে নিজে থেকেই ঘুষ খাবে না, সে নিজে থেকেই দুর্নীতি করবে না, সে নিজে থেকেই খুনের নির্দেশ দিবে না। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে সুন্দর সুশৃঙ্খল দেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন জামায়াত ইসলামী নেতারা। আল মুকসিদ, চ্যানেল আই। গণতান্ত্রিক পুনর্গঠনে জাতীয় এবং আঞ্চলিক সংলাপ করবে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সিজিএসের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ডক্টর আলী রিয়াজ মনে করেন, রাষ্ট্রীয় কাঠামোর পুনর্গঠন ছাড়া গণতন্ত্রকে সুরক্ষিত করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জের অন্যতম অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন। জান্নাতুল বাকিয়া কিকার রিপোর্ট। গত 25 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা। এই ভাষণের আলোকে রাজধানীতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিজিএস এর সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার আহ্বানের আলোকে প্রান্তিক মানুষের আশা ও প্রত্যাশার কথা জানিয়ে সিজিএস এর কর্মসূচিগুলো তুলে ধরা হয়। প্রশ্নটা ছিল যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, তারপরে এগুলি শেষ করে তারপরে নির্বাচন হবে না নির্বাচন আগেই হবে আর কি। এই দায়িত্বটা সরকারের, এখন যারা দায়িত্বে আছেন তাদের। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে এই জায়গায় যে কতগুলো মৌলিক বিষয়ে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে শুধুমাত্র তাড়াহুড়ার নির্বাচনে গণতান্ত্রিক পুনর্গঠন হবে না। সাংবিধানিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও দুর্নীতি থেকে মুক্ত করতে কাঠামোগত সংস্কারের ওপর জোর দেয়া হয়। প্রান্তিক মানুষের অংশগ্রহণে জাতীয় সংবিধান, মানবাধিকার ও গুরুতর আইন লঙ্ঘনে ভুক্তভোগীদের বিচার নিশ্চিতকরণ সহ 8টি ইস্যুতে সংলাপ আয়োজন করবে সিজিএস। অধিকাংশ, এমনকি ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতেও পার্টি লিডার প্রাইম মিনিস্টার হন না, এটাই স্বাভাবিক। এমনকি লিডার অফ দি হাউসও হন না, লিডার অফ দি হাউসও ডিফারেন্ট হয়। এই সংস্কারগুলো করা খুবই জরুরি। ক্ষমতার এককেন্দ্রীকরণের এই পদগুলি যদি আপনি সাংবিধানিকভাবে বন্ধ না করেন, তাহলে ভবিষ্যতে আরও একজন স্বৈরাচারীর তৈরি হওয়ার পথ আসলে আপনি বন্ধ করতে পারবেন না। আমাদের প্রথম যেই সংলাপ সেটা হবে 31 তারিখ, সেটার বিষয় হচ্ছে সংবিধান। সেখানে আমরা এই প্রসঙ্গগুলো আশা করছি অন্যরা আলোচনা করে এক ধরনের পরামর্শ হয়তো তৈরি করা যায়। এছাড়াও আঞ্চলিক পর্যায়ে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় সংলাপ অনুষ্ঠিত হবে। কাঠামোগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে আমাদের মনস্তত্ত্ব আসলে পরিবর্তন আনতে হবে, মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে। যে কারণে সিজিএস এর পক্ষ থেকে আমরা গণতান্ত্রিক পুনর্গঠন বলছি, প্রফেসর রিয়াজ সংবিধানের ক্ষেত্রে পুনর্লিখন বলছেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংলাপ থেকে উঠে আসা প্রান্তিক মানুষের আশা প্রত্যাশা
রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ আকারে তুলে ধরবে সিজিএস, জানিয়ে দেয়া হবে গণমাধ্যমেও। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে পৃথক দুটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার পৃথক দুই আদালত এই রায় দেন। অন্যদিকে বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে 4 দিন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে প্রায় 17 বছর ধরে চলা দুদকের করা মামলার রায়। বৃহস্পতিবার দুপুরে আদালতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। মির্জা আব্বাসের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে খালাস দেন। আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও, আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। এটার হলো না, একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভোগী। প্লট বরাদ্দের অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে করা দুদকের অন্য একটি মামলা প্রত্যাহারের আবেদনও মঞ্জুর করেন আদালত। যেহেতু একই বিষয়ের উপরে পূর্বেই মিসেস আফরোজা আব্বাস খালাস পেয়েছে, একই বিষয়ের উপরে আবার মামলা দায়ের করার আইনগত কোনো বিধান নাই এবং একই কারণে মির্জা আব্বাসউদ্দিন আহমেদ আজকে কিছুক্ষণ আগে যে মামলায় খালাস পেয়েছে, একই বিষয়ে আবার ওই পরবর্তী মামলাটায় চার্জ গঠনের কোনো সুযোগ নাই। এই বিবেচনায় পরবর্তী মামলাটাও যেহেতু আইনে বার আছে, সেই কারণে মহামান্য আদালত আজকে সেই মামলা থেকে 2 জনকে অব্যাহতি দিয়েছেন। এদিকে রাজধানীর বাড্ডা থানায় সুমন শিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে 8 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। টিপু মুন্সি ক্ষমতায় থেকে এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে স্বৈরাচারী সরকারকে যথেষ্ট এই 17 বছর ধরে সহায়তা করেছে। টিপু মুন্সি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেখানে সে প্রচুর দুর্নীতি করেছেন। এর আগে সকাল 7টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদার নামে এক যুবককে গুলি করে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। পৃথিবীর স্থলভাগের সমস্ত উদ্ভিদ এবং প্রাণীর প্রধান আশ্রয়স্থল মাটি বা ভূমি। মাটিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদ একদিকে পৃথিবীকে বসবাস উপযোগী করছে, আর অন্যদিকে উৎপাদিত ফল ফসল খেয়ে বেঁচে আছে পুরো জীববৈচিত্র্য। তবে জলবায়ুর বিরূপ প্রভাব এবং মানবসৃষ্ট নানা কারণে মারাত্মকভাবে ভূমি দূষণ হচ্ছে, যা বিশ্বের প্রায় 320 কোটি মানুষের জীবন এবং জীবিকায় ক্ষতিকর প্রভাব ফেলছে। ভূমি দূষণ নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। ভূমির আবরণ ভেদ করে জন্মানো হাজারো প্রজাতির উদ্ভিদকুলের উপর নির্ভর করে টিকে আছে মানবজাতি সহ পুরো জীববৈচিত্র্য। তবে বিভিন্ন কারণে এ পর্যন্ত পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 75% ভূমি দূষণের শিকার। খাদ্য চাহিদা পূরণে দেশের বিস্তীর্ণ ভূমিতে উৎপাদিত হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফসল। ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক সার। এতে কৃষিপণ্য সহ অন্যান্য উদ্ভিদের যথাযথ পুষ্টি সরবরাহ ও বৃদ্ধি ব্যাহত হচ্ছে। মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণী ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দূষিত হচ্ছে ভূগর্ভস্থ সুপেয় পানির উৎসও। এছাড়া অপরিকল্পিত উন্নয়ন, নগরায়নের পাশাপাশি বাসাবাড়ি, কলকারখানা ও ইলেকট্রিক বর্জ্যের কারণেও ব্যাপক হারে ভূমি দূষণ হচ্ছে। নির্বিচারে পাহাড় কাটা, ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদ আহরণে বাড়ছে ভূমিক্ষয়।
এছাড়াও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অতিবৃষ্টিতে পাহাড়ে ভূমিধস সহ দক্ষিণাঞ্চলের মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ সংকট তৈরি করছে। পরিস্থিতি উত্তরণে ভূমিদূষণ রোধ এবং মাটির টেকসই ব্যবস্থাপনায় কৃষি জমিতে জৈব সার ব্যবহার, রিসাইক্লিং ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন সহ কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সাথে ভূমিদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি। সবার অংশগ্রহণ ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ভূমিদূষণ রোধ করলে পরিবেশ ভালো থাকবে, সুস্থ থাকবে সামগ্রিক জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, ভূমি দূষণ নিয়ে একটি বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সংবাদের পর্যায়ে এখানে একটা বিরতি নেব, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে নিয়ে ফিরব। পশ্চিম তীরে মসজিদে ঢুকে 5 ফিলিস্তিনি সহ 8 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিল বলে তেল আবিবের দাবি। দেশের বন্যা দুর্গত মানুষের সহায়তায় 40 লাখ টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করেছেন গুলশান ক্লাব। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে ক্লাবের প্রেসিডেন্ট আনোয়ার রশিদ, পরিচালক প্রশাসন সফিউল সামি আলমগীর এবং পরিচালক ফাইন্যান্স মেহজাবিন ভুইয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকী। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে তুলকারামে একটি মসজিদের ভেতর 5 ফিলিস্তিনি সহ 8 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে নিহত সবাই সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিল। বুধবারও পশ্চিম তীরে অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 5 ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। গত 7 অক্টোবর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় 40,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে রয়েছে ক্লাসিক সব কন্টেন্ট এবং নতুন সব প্রিমিয়ার কন্টেন্ট। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে যুক্ত হলো নতুন কন্টেন্ট প্রেম, মহব্বত, ভালোবাসা। সালমান মুক্তাদির পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মেহবুব এবং তানজিনা তিশা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। স্পেনে বেশ ঘটা করে হয়ে গেল টমেটো ছোড়ার উৎসব লা টমাটিনা। প্রতি বছরের মতো এবারও লা টমাটিনার অংশ নেন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক। প্রতি বছর আগস্ট মাসের শেষ সপ্তাহে এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবকে বিশ্বের সবচেয়ে বড় খাবারের লড়াইও বলা হয়ে থাকে। 1945 সালে 29 আগস্ট লা টমাটিনার প্রথম আসর বসে। প্রতি বছর এই উৎসবের জন্য আয়োজন হয় 120 টন লাল টমেটো। স্পেনে প্রতি বছর বিপুল পরিমাণে লাল টমেটোর উৎপাদন হয়। ঐতিহ্যবাহী উৎসবে শুধু স্পেন নয়, অংশগ্রহণ করে অন্যান্য দেশের মানুষও। স্পেনের বোনন শহরে লা টমাটিনা ফেস্টিভ্যাল শুরু হয় রাত 12টার পর, আর এর আগেই ট্রাকে ট্রাকে টমেটো আসতে শুরু করে শহরটিতে। এবারে রয়েছে কৃষি সংবাদ। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং বানের কারণে চাঁদপুর জেলার 2টি সেচ প্রকল্প এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে এই মৌসুমের আউশ, রোপা আমনের বীজতলা এবং আখসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক। এবারে থাকছে প্রকৃতি সংবাদ। পরিবেশ
পরিবেশের ভারসাম্য রাখতে হলে গাছ লাগাতে হবে বেশি করে স্লোগানে বাগেরহাটের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক। বিভিন্ন উপজেলায় শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে 1 লাখ গাছের চারা রোপণ করবে সংস্থাটি। আর এরই অংশ হিসেবে বাগেরহাটের সদরের উদ্দীপন বদর শামসু নিকেতন প্রাঙ্গণে গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে ফলদ ও গাছের চারা বিতরণ করা হয়। এ সময় কোডেকের পরিচালক কাজী ওয়াফিক আলম সহ সংস্থার কর্মকর্তা কর্মচারী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসি এক্স এর সূচক 47 পয়েন্ট বেড়ে 5804 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সংবাদে আবারও খানিকটা বিরতি নেব, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরই নিয়ে ফিরব। রাহুল পন্ডিতের বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু শুক্রবার। উইকেট এবং কন্ডিশন দেখে একাদশ সাজানোর পরিকল্পনা কোচ হাথুরু সিংহের।